নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাবো আলেকজান্ডার দুমার লেখা একটি অলৌকিক কাহিনী, দ্য উলফ লিডার। বইটির অনুবাদ করেছেন ফারুক বাশার। আমি তার অনুবাদটি হুবহু না পড়ে কিছুটা আমার মতো করে বলবো। বইটির প্রকাশক বহুমাত্রিক প্রকাশনা, ঢাকা। বইটি আমি খুঁজে পেয়েছি গুগল থেকে, banglabook.org থেকে। banglabook.org-কে অনেক ধন্যবাদ। তারা আমাকে অনুমতি দিয়েছেন তাদের ওয়েবসাইটে থাকা বইগুলি পড়তে আমার চ্যানেলের জন্য। তাহলে শুরু করি প্রথম পর্ব। 1. মোকেটের পরিচয়। ছোট্ট একটা শহরে আমার জন্ম, কাছেই একটা বন আর কিছু গ্রাম। 1827 থেকে 1847 সাহিত্য জীবনের প্রথম 20 বছর জন্মস্থানকে উপেক্ষা করে গেছি। কেন সেটা করেছি আমি নিজেও জানি না। কিভাবে যেন শৈশব আমার কাছ থেকে প্রায় অদৃশ্য হয়ে গিয়েছিল, যেন মেঘের আড়ালে হারিয়ে গেছে। জীবনের শুরুতে আমাদের পথ দেখায় আশা, তাই ভবিষ্যৎটা থাকে অনেক পরিষ্কার। তারপর একসময় যাত্রার ক্লান্তি আমাদের ধরে ফেলে। তখন সব কিছু একপাশে রেখে আমরা বসে পড়ি, ফিরে তাকাই ফেলে আসা পথের দিকে। জীবনের শেষে এসে সঙ্গী হয় বাস্তবতা। ভবিষ্যৎ তখন হয়ে পড়ে কুয়াশাচ্ছন্ন। একসময় বুঝতে পারি সামনে ধূসর মরুভূমি আমাদের অপেক্ষায়। তখন অবাক হয়ে পেছনের ফেলে আসা ছোট ছোট মরুদ্যানগুলোকে আবিষ্কার করি, যেগুলোকে অবহেলা ও অলক্ষ্যে পাশ কাটিয়ে এসেছে। সুখের খোঁজে কত তাড়া ছিল আমাদের, কিন্তু কোনো পথেই কাউকে কখনো কাঙ্ক্ষিত সুখের কাছে পৌঁছে দিতে পারে না। কতটা অন্ধ আর অকৃতজ্ঞ ছিলাম আমরা। আবার যদি এমন কোনো ছায়া সুনিবের জায়গায় ফিরে যেতে পারতাম, সেখানেই বাকি জীবনটা কাটিয়ে দিতাম। শরীরের পক্ষে যাওয়া সম্ভব না, কিন্তু স্মৃতির বেলায় সে বাধা নেই। স্মৃতি ছাড়া শরীর তারাহীন রাতের মতো, আলোহীন বাতির মতো। তাই শরীর আর স্মৃতি দুটো ভিন্ন পথে যাত্রা শুরু করে। অজানার দিকে যখন এগিয়ে যায় শরীর, স্মৃতি তখন ঘুরে বেড়ায় ফেলে আসা সময়ে। ফেলে আসা কোনো মরুদ্যানকেই সে বাদ দেয় না। ভ্রমণ শেষে আবার ফিরে আসে শরীরে, যা কিছু দেখেছে সেসবের গল্প শোনায়। শুনতে শুনতে ক্লান্ত পথিকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, মুখে ফুটে ওঠে হাসি। শৈশবে ফিরতে পারে না সে, তাই শৈশবকেই ফিরিয়ে নিয়ে আসে। পৃথিবীতে জীবন কি অনেকটা চক্রের মতো নয়? দোলনা থেকে আমরা যাত্রা শুরু করি, কবরের দিকে যতই এগোই ততই আবার দোলনার দিকেই কি ফিরে আসি না? এখন আমি আপনাদের বলবো থিবল্ট ও ডেকরের পাল, লর্ড ভে আর অ্যানলেটের গল্পটা। গল্পটা আমি শুনেছি মোকেটের কাছ থেকে। মোকেট সম্বন্ধে আমি আরেকটু বিস্তারিত বলবো। আমার তখন 3 বছর বয়স। বাবা মায়ের সাথে লে ফস নামে একটা দুর্গে থাকি, এন আর ওয়ের সীমান্তে, আহামো আর লোপুর মাঝে। আমার বোন প্যারিসে থাকতো, বছরে একবার মাসখানেকের জন্য বাড়ি আসতো। আমাদের বাড়িতে আরও ছিল ট্রাফল নামে একটা কুকুর। আমি প্রায়ই ওটার পিঠে চেপে ঘুরে বেড়াতাম। মালি পিয়ের আমাকে খেলার জন্য সাপ ব্যাঙ জোগাড় করে দিত। বাবার নিগ্রো ভ্যালে হিপোলাইট অতঃপর মোকেট বাড়ি দেখাশোনা করত। আর রাঁধুনি ছিল মেরি, যার ব্যাপারে নাম ছাড়া আর তেমন কিছুই অবশ্য আমার মনে নেই। মোকেট আমাকে নেকড়ে মানব আর ভূতের গল্প বলতো, যতক্ষণ না জেনারেল, আমার বাবাকে জেনারেল বলেই ডাকা হতো, এসে বাধা দিতেন। তবে এই কাহিনীর বয়ানে একমাত্র মোকেটই উঠে আসবে, সুতরাং তাকে এখন আপনাদের সামনে উপস্থিত করা যাক। মোকেটের বয়স 40-এর মতো হবে। ছোট খাটো কিন্তু শক্তপোক্ত গড়নের লোক। মাথায় তেকোনা টুপি, কাঁধে ঝোলা, হাতে পিস্তল আর ঠোঁটে পাইপ। পাইপ সম্বন্ধে আরও কিছু বলাটা এখানে আবশ্যক। ওটা বাহ্যিক একটা বস্তু না, মোকেটের শরীরের একটা অংশ হয়ে গিয়েছিল। পাইপহীন মোকেটের কথা কেউ স্মরণ করতে পারবে কিনা সন্দেহ।
কখনো যদি পাইপটা ঠোঁটে না থাকতো তাহলে নির্ঘাত সেটা ওর হাতে থাকবে। এই সর্বদা পাইপ মুখে চলার ফলে একটা সমস্যা তৈরি হলো। মোকেটের মুখের বাঁ দিকের স্বদন্তগুলো প্রায় বিলুপ্তির পথে চলে গেল। তাছাড়া পাইপ মুখে এবং পাইপ হাতে কথা বলার মধ্যে পার্থক্য পরিষ্কার বোঝা যেত। এই গেল মোকেটের বাহ্যিক রূপ। এবার মোকেটের বুদ্ধিবৃত্তি সম্বন্ধে কিছু নমুনা দিই। একদিন ভোরবেলা, বাবা তখনও বিছানা ছাড়েননি। মোকেট ঘরে ঢুকে পায়ের কাছে খুঁটির মতো দাঁড়িয়ে গেল। কি ব্যাপার মোকেট, এত সকাল সকাল? জেনারেল, আমি দুঃস্বপ্নিত হচ্ছে। মোকেটের ব্যাকরণজনিত বেশ কিছু ঝামেলা ছিল। ও নিজের অজান্তেই প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো ক্রিয়াপদই একসাথে ব্যবহার করে ফেলে। তুই দুঃস্বপ্নিত হচ্ছিস? আহারে বেচারা, এ তো খুবই খারাপ কথা। তা কতদিন ধরে হচ্ছিস? ঠিকই বলেছেন, বেচারাই বটে বলে মোকেট দুর্লভ একটা ঘটনা ঘটিয়ে ফেলে। মুখ থেকে পাইপটা সরিয়ে নিল। কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের সময় এটাও করে থাকে। বাবা এবার সহানুভূতির সুরে জানতে চাইলেন, তা কতদিন ধরে হচ্ছিস? পুরো 1 সপ্তাহ। কে দেখাচ্ছে দুঃস্বপ্ন? কে দেখাচ্ছে সেটা খুব ভালো মতোই জানি। তার পরিচয়টা কি জানতে পারি? আহামর মাদার ডুরান্ড। নিশ্চয়ই চেনেন সেই বুড়ি ডাইনিটা। না রে, অমন কাউকে আমি চিনি না। ওফ, আমি খুব ভালোভাবে চিনি। ডাইনিদের উৎসবে ওকে ঝাড়ুতে করে উঠতে দেখেছি। ঝাড়ুতে করে উঠতে দেখেছিস? পরিষ্কার দেখেছি। তাছাড়া ওর বাড়িতে একটা কালো ছাগল আছে যেটাকে ও পুজো করে। কিন্তু মহিলা তোকে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখাবে কেন? প্রতিশোধ নিতে। একদিন মাঝরাতে ওকে শয়তানের চক্রের চারিদিকে নাচতে দেখে ফেলেছিলাম। খুবই গুরুতর অভিযোগ। আমাকে যা বলেছিস তা অন্য কাউকে বলার আগে তো প্রমাণ দরকার। প্রমাণ? প্রমাণ লাগবে কেন? গ্রামের সবাই জানে যৌবনে সে নেকড়েদের নেতা থিবল্টের রক্ষিতা ছিল। ব্যাপারটা আমাকে একটু তলিয়ে ভাবতে হবে মোকেট। আমার দেখা হয়ে গেছে। ওই বুড়ি ছুঁচোকে মাসুল দিতেই হবে। ছুঁচো শব্দটা মালি পিয়েরের কাছ থেকে ধার করা। বাগানের সবচেয়ে বড় শত্রু ছুঁচো। তাই মালি যাকে বা যেটাকে অপছন্দ করে সবচেয়ে বেশি সেটাকেই ছুঁচো নামে অভিহিত করে। বাবা এসব কুসংস্কারে বিশ্বাস করেন না। এমনকি মোকেটের দুঃস্বপ্নিত হওয়াকেও গুরুত্ব দেননি। কিন্তু তিনি জানতেন এসব গুজবের ফলে অনেক দুঃখজনক এবং নির্মম ঘটনা ঘটেছে। মাদার ডুরান্ডের কথা বলার সময় মোকেট যেভাবে পিস্তলটা চেপে ধরেছিল তাতে বাবা ভবিষ্যতে কোনো বিপর্যয় এড়ানোর জন্য তলিয়ে ভেবে দেখার কথাটা বলেছিলেন, যাতে মোকেটের মনে হয় তিনি গুরুত্বের সঙ্গেই মোকেটের বিষয়টা ভেবে দেখছেন। যাই হোক মোকেট, কাউকে দায়ী করার আগে দেখা দরকার। কেউ কি তোর দুঃস্বপ্ন দেখা বন্ধ করতে পারে? কেউ পারবে না জেনারেল, জোর গলায় ঘোষণা করলো মোকেট। কি বলিস, কেউ পারবে না? কেউ না। অসম্ভব চেষ্টাও করেছি আমি। কিভাবে করেছিস? প্রথমে 1 বালতি মদ খেয়ে বিছানায় গেলাম। তা নিদানটা কে দিল? মসিয়ে লুকোস। মসিয়ে লুকোস গ্রামের নামকরা ডাক্তার। মসিয়ে লুকোস? সে তন্ত্রমন্ত্রে জানেটা কি? না না, সে না। তাহলে? লোপর রাখাল। তাই বলে 1 বালতি মদ? তোর তো বেহেড মাতাল হয়ে থাকার কথা রে। অর্ধেকটা রাখালই খেয়েছিল। আচ্ছা, এখন বুঝতে পারছি ব্যাটা কেন এই নিদান দিয়েছিল। তা 1 বালতি মদে কাজ হলো? না, কোনো কাজ হয়নি। বরাবরের মতোই স্বপ্নে হানা দিয়ে গেছে সেই হতভাগী ডাইনিটা। তারপর 1 বালতি মদেই তোর চেষ্টা নিশ্চয়ই শেষ হয়নি। চোরা পশু ধরার সময় যা করি তাই করলাম। মোকেটে নিজস্ব কিছু শব্দের ব্যবহার আছে। ওকে দিয়ে কোনোভাবেই বুনো পশু বলানো যায়নি। যখনই বাবা বুনো পশুর কথা বলতো
ওর জবাব ছিল, জি জেনারেল, চোরা পশু, বুঝতে পেরেছি। বাবা এবার বলেই বসলেন, তুই তাহলে চোরা পশুই বলবি? জি জেনারেল, তবে একগুঁয়েমি এর কারণ নয়। তাহলে কেন? কারণ জেনারেল কিছু মনে করবেন না, আপনি একটু ভুল করছেন। ভুল? আমি? কিভাবে? বুনো পশু নয়, আপনার বলা উচিত চোরা পশু। তা চোরা পশুটা কি? এইসব পশু শুধু রাতে বেরোয়, বিড়ালের মতো কবুতর ধরে, শিয়ালের মতো মুরগি চুরি করে, নেকড়ের মতো ভেড়া মানে এসব পশু ক্ষোভ ধরত, ধোঁকা দিতে ওস্তাদ। সোজা কথায় চোরা পশু। এমন যুক্তির পরে আর কিছু বলার থাকে না। বাবা চুপ করে গেলেন। চোরা পশুর ব্যাখ্যা দিতে গিয়ে বর্ণনার মাঝপথে বাধা দিতে হলো। বাবা ও মোকেটের অবশ্য এই ব্যাখ্যার দরকার ছিল না, তাই তাদের কথা চলছিল বিনা বাধায়। তা মোকেট, এই পশুগুলোকে ধরতে তুই কি করিস? ফাঁদ পাতি জেনারেল। ফাঁদকে সবসময় ফাঁদ বলে মোকেট। তুই কি বলতে চাইছিস? মাদার ডুরান্ডের জন্য তুই ফাঁদ পেতেছিলিস? মাদাম ডুরান্ডের জন্য আমি আসলে ফাঁদ পেতেছি। বাবার ফাঁদ উচ্চারণটা মোকেটের পছন্দ হয়নি। তা ফাঁদটা কোথায় পেতেছিস? দরজার বাইরে? দরজার বাইরে? তাতে কি লাভ? প্রতি রাতে আমার ঘরে সে আসে জানি, কিন্তু কোন পথে আসে তা তো জানি না। চিমনি দিয়ে? আমার ঘরে কোনো চিমনি নেই। তাছাড়া ওর উপস্থিতি টের পাওয়ার আগে ওকে দেখতে পাই না। পরে কি দেখতে পাস? হ্যাঁ, ঠিক যেমন করে আপনাকে দেখছি। কি করে সে? বুঝতেই পারছেন ভালো কিছু না, আমার বুকের উপর উঠে ধূপধাপ লাফায়। তা তোর ফাঁদটা কোথায় পেতেছিলি? ফাঁদ কেন আমার পেটে? তো কি ধরনের ফাঁদ ব্যবহার করেছিস? খুবই ভালো ফাঁদ। কি ছিল সেটা? ধূসর নেকড়েটাকে ধরতে যে ফাঁদটা ব্যবহার করেছিলাম, মশিয়ে দিথু নেলের ভেড়াগুলোকে মারতো যেটা। ভালো। ধূসর নেকড়েটা তো তোর টোপ খেয়ে ভেগেছিল। জেনারেল, আপনি জানেন কেন ওটা ধরা পড়েনি? না, জানি না। কারণ আসলে ওটা ছিল স্যাবট কারিগর থিবল্টের কালো নেকড়ে। ওটা থিবল্টের কালো নেকড়ে হতেই পারে না। তুই এইমাত্র বললি একটা ধূসর নেকড়ে মশিয়ে দিথুনেলের ভেড়া ধরে নিয়ে যেত। এখন ধূসর, কিন্তু 30 বছর আগে থিবল্ট যখন বেঁচে ছিল তখন ওটা কালোই ছিল। প্রমাণ দেখবেন? আমার চুলি দেখুন, 30 বছর আগে কালোই ছিল, কিন্তু এখন ডক্টরের মতো ধূসর হয়ে গেছে। ডক্টর হচ্ছে একটা বিড়ালের নাম। কোটের মতো দেখতে লোমের কারণে এই নাম দেওয়া হয়েছে। থিবল্টকে নিয়ে তোর গল্পটা জানি। তোর দাবি অনুযায়ী কালো নেকড়েটা যদি আসলেই শয়তান হয়ে থাকে, তাহলে তো রং পাল্টানোর কথা না। অবশ্যই না জেনারেল। সাদা হতে ওর 100 বছর সময় লাগে, তারপর এক মাঝরাতে ও আবার কয়লার মতো কালো হয়ে যায়। আচ্ছা বাদ দে, একটা কথা বলি, 15 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তুই আমার ছেলেকে এই গল্প বলবি না। কেন জেনারেল? নেকড়ে সাদা হোক কি ধূসর বা কালো, যতদিন নেকড়ের গল্প শুনে হাসার মতো বড় না হচ্ছে, ততদিন এত উদ্ভট কথা দিয়ে ওর মাথা ভারী করার কোনো দরকার নেই। আপনার আদেশ শিরোধার্য জেনারেল। ওনাকে আমি এসব কিছুই বলবো না। তারপর বল, কোথায় ফাঁদ পেতেছিলি? তুই দাবি করলি তোর পেটের ভিতরে ফাঁদ নাকি খুবই ভালো? ভালো ফাঁদ জেনারেল, বিশ্বাস করুন। 10 পাউন্ড ওজন হবে। 10 পাউন্ড বলছি কেন, চেন সহ 15 পাউন্ড হবে। চেনটা আমার কবজিতে জড়িয়ে রেখেছিলাম। তারপর রাতে কি হলো? রাতে আরও খারাপ হলো। অন্যদিন চামড়ার জুতো পরে আসতো, সেদিন কাঠের জুতো পরে এলো। এভাবে আসে প্রতিটা রাত। দেখতেই পাচ্ছেন আমি কেমন শুকিয়ে যাচ্ছি। তাই আজ সকালে সিদ্ধান্তটা নিয়েই ফেলেছে। কী সিদ্ধান্ত নিলি? পিস্তল নিয়ে ওর মুখোমুখি হব। সুচিন্তিত সিদ্ধান্ত। তা কখন হবে? আজ সন্ধ্যায়, না হলে কাল অবশ্যই জেনারেল। ঝামেলা হয়ে গেল। তোকে ভিলার সেইলনে পাঠাবো ভাবছিলাম। সমস্যা নেই জেনারেল, এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই।
বেশ, ভিলার সেইলানে যাব। খুব বেশি দূরের রাস্তা নয়, বনের মধ্য দিয়ে গেলে সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো। যাওয়া আসা মিলে প্রায় 24 মাইল হবে। শিকারে গিয়ে এর চেয়ে অনেক বেশি রাস্তা পাড়ি দিয়েছি আমরা। তাহলে ঠিক আছে, মসি কলার্ডকে একটা চিঠি লিখে তোকে দিয়ে দিচ্ছে, তুই রওনা হয়ে যা। একটুও দেরি করবো না জেনারেল। বাবা উঠলেন, মসি কলার্ডকে চিঠিটা লিখলেন। প্রিয় কলার্ড, একটা গাধাকে পাঠালাম, তুমি ওকে চেনো? ওর মাথায় ঢুকেছে এক বুড়ি নাকি ওকে প্রতি রাতে দুঃস্বপ্ন দেখায়। ওই ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচতে বুড়িকে মারার সিদ্ধান্ত নিয়েছে। বদহজম সারানোর এই তরিকাটা বিচারকরা ঠিক পছন্দ করবেন না। তুমি ওকে দূরে কারো কাছে পাঠাও, সে যেন ওকে আরও দূরে কারো কাছে পাঠায়। এভাবে ওকে যত দূরে পাঠাতে পারো পাঠাও। জাহান্নাম হলেও আমার আপত্তি নেই। অন্তত দিন 15 যেন দৌড়ের ওপর থাকে, ততদিনে আমরাও অটিলি চলে যাব। গাধাটাও আহামোর বাইরে চলে যাবে। আশা করা যায় এর মধ্যে ওর দুঃস্বপ্নের ভূতও ছেড়ে যাবে। এদিকে মোকেট আশেপাশে না থাকায় মাদাম ডুরান্ডো নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারবে। গতকালের শিকার করা একটা খরগোশ আর 6টা পাখি পাঠালাম। হামায়ুনকে শুভেচ্ছা আর ছোট্ট ক্যারোলিনকে আমার আদর দিও। তোমার বন্ধু অ্যালেক্স দুমা। ঘণ্টাখানেকের মধ্যে মোকেট রওনা হয়ে গেল। এর 3 সপ্তাহ পর অটিলিতে চলে এলো ও। বাবা ওর চনমনে চেহারা দেখে জিজ্ঞাসা করলো, তো মাদাম ডুরান্ড আর কি করলো? হাসি মুখে মোকেট বলল, জেনারেল, বুড়ি ছুঁচোটার নিজের এলাকার বাইরে কোনো ক্ষমতাই নেই। মোকেটের দুঃস্বপ্ন দেখার ঘটনার পর 12 বছর পেরিয়ে গেছে। আমার বয়সও 15 ছাড়িয়েছে। বাবা মারা গেছেন 10 বছর হলো। আগের কাজের লোকেদের কেউ আর নেই, বাড়িও পাল্টেছে। ভিলা কটরেটে থাকি এখন আমরা, ঝর্ণার উল্টো দিকে একটি ছোট্ট বাড়িতে। খেলাধুলার প্রতি আমার খুব উৎসাহ ছিল। প্রিন্সেস বর্গিসের মনোগ্রাম খোদাই করা একটা একনলা বন্দুক বাবা আমাকে দিয়েছিলেন। বাবার মৃত্যুর পর অনেক কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু আমার জোড়াজুড়িতে বন্দুকটা শেষ পর্যন্ত আর বিক্রি করা হয়নি। শীতকালটা আমার পছন্দের সময়। পাখিগুলো খাবারের খোঁজে বেরিয়ে আসে এই সময়। বাবার বন্ধুর বিশাল বাগান ছিল, সেখানে গিয়ে ইচ্ছামতো পাখির শিকারের অনুমতি ছিল আমার। শীতকাল যদি দীর্ঘায়িত হতো তাহলে আর একটা ঘটনার সম্ভাবনা বাড়ত। যদি কোনো নেকড়ের বাসা খুঁজে বের করা যেত, তবে সবাই মিলে নেকড়ে শিকারে বেরোতো। মায়ের শত আপত্তি সত্ত্বেও আমি বন্দুক নিয়ে হাজির থাকতাম। 1817 আর 1818 শীত বেশ চরম আর লম্বা ছিল। একদিন বেলা 4টের দিকে মোকেট এসে হাজির। আমার দিকে তাকিয়ে চোখ টিপল। আমি ওর পিছু নিলাম। কি হয়েছে মোকেট, বুঝতে পারছেন না? না। তাহলে বুঝতে পারছেন না আহামো না গিয়ে আপনার মায়ের কাছ থেকে বারুদ কিনছি কেন? আচ্ছা, সংক্ষেপে বলি, 1.25 মাইলের বদলে 3 মাইল হেঁটে এসেছে। তার মানে নিশ্চয়ই কোনো শিকারের প্রস্তাব আছে। তাই নাকি মোকেট? কি শিকার? কোথায়? নেকড়ে মসি আলেকজান্ডার। সত্যি? গত রাতে মসি দ্বিথ নেলের একটা ভেড়া নিয়ে গেছে। আমি বোনের কাছে ওটার পায়ের ছাপ খুঁজে পেয়েছি। তারপর? তারপর আর কি, আমি নিশ্চিন্ত আজ রাতে ওটা আবার দেখা যাবে। তখন ওটার ডেরাও খুঁজে পাওয়া যাবে। ব্যাস, কাল সকালে খতম। দারুণ। প্রথমে আমাকে অনুমতি নিতে হবে মাদামের কাছ থেকে। তাহলে চলো এখনই যাই। জানালা দিয়ে মা আমাদের লক্ষ্য করেছিলেন। তিনি বললেন, তোমাকে নিয়ে আর পারি না মোকেট। কেন মাদাম? আস্তে না আস্তে ওকে উস্কে দিচ্ছ শিকারের জন্য? না ম্যাডাম, এটা তো ওর রক্তেই আছে। ওনার বাবাও শিকারী ছিলেন, উনিও শিকারী। ওর যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, জেনারেলের ছেলের কোনো ক্ষতি হবে মোকেট থাকতে? জীবন বাজি রাখতে রাজি। কখনো হবে না, কখনো না। মা মাথা নাড়াতে লাগলেন। আমি মাকে গিয়ে জড়িয়ে ধরলাম। লক্ষ্মী মা, যাই। মোকেট, তুমি ওর বন্ধুকে গুলি ভরে দেবে। চিন্তা করবেন না, ঠিক মতো ভরে দেব। সবসময় ওর সাথে থাকবে। থাকবো একেবারে ছায়ার মতো। আমি ওকে শুধু তোমার দায়িত্বে ছাড়ছি মোকেট।
এবং নিরাপদে ফিরিয়ে আনবো আপনার কাছে। মসি আলেকজান্ডার, তৈরি হয়ে নিন, মায়ের অনুমতি পাওয়া গেছে। আজ বিকেলে তো তুমি ওকে নিতে পারবে না মোকেট? সকালে অনেক দেরি হয়ে যাবে মাদাম, ভোরেই নেকড়েটার পিছু নেব। নেকড়ে? তুমি ওকে নেকড়ে শিকারে নিতে এসেছো? আপনি কি ভয় পাচ্ছেন যে নেকড়েটা আপনার ছেলেকে খেয়ে ফেলবে? মোকেট, আমি তো আপনাকে কথা দিলাম যে আমি দায়িত্ব নিচ্ছি। তাও কোথায় ঘুমোবে? অবশ্যই মোকেটের সাথে। তুষারের মতো সাদা ভালো চাদর বিছিয়ে দেব, দুটো গরম কাপড়ও থাকবে যাতে শীত না লাগবে। মা, কিচ্ছু মনে করো না, আমি ঠিকই থাকবো। মোকেট, আমি তৈরি। যাবার সময় মাকে একটা চুমুও খাবি না? একটা কেন, অনেকগুলো খাবো। বলেই মাকে জড়িয়ে ধরলাম। তোকে আবার কখন দেখতে পাবো? মোকেট বলল, সন্ধ্যা হবে ফিরতে ফিরতে। সন্ধ্যা? তুমি তো এইমাত্রই বললে ভোরে বেরোবে। যদি নেকড়েটাকে মারতে না পারি তাহলে নদীর দুধারে কয়েকটা পাখি শিকার করতে নিয়ে যাব। আচ্ছা, তুমি কি আমার ছেলেটাকে পুড়িয়ে মারার, ডুবিয়ে মারার ধান্দায় রয়েছো? ঈশ্বর জানেন, আপনি যদি জেনারেলের বিধবা না হতেন তাহলে বলতাম। কি বলতে? বলতাম আপনি ছেলেটাকে এখনো কোল থেকে নামাচ্ছেন না কেন। চিন্তা করুন একবার, আপনার মতো যদি জেনারেলের মাও ছেলেকে কোল ছাড়া না করতেন তাহলে জেনারেল সমুদ্র পেরিয়ে অভিযানে যেতে পারতেন। ঠিক বলেছ মোকেট, আমি বড্ড বোকা। যাও, নিয়ে যাও ওকে। মা ঘুরে চোখের জল মুছে নিলেন। মায়ের এক একটা অশ্রুবিন্দু হৃদয়ের এক একটা হীরকখণ্ড, পৃথিবীর সবচেয়ে দামি মণি। ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি না চাইলে আমি যাব না মা। না, যা, মোকেট ঠিক কথাই বলেছে। আজ হোক কাল হোক তোকে তো দায়িত্ব নেওয়া শিখতে হবে। মাকে আরেকটা চুমু খেয়ে মোকেটের পিছু নিলাম। কিছু দূর গিয়ে পিছনে ফিরে তাকালাম। মা রাস্তার মাঝখান পর্যন্ত চলে এসেছেন। যতক্ষণ পারা যায় আমাকে দৃষ্টির সীমানার মধ্যে রাখতে চাইছেন। এবার আমার চোখ আর্দ্র হয়ে এলো। কি ব্যাপার মসি আলেকজান্ডার, আপনিও কাঁদছেন? কি যে বলো না, ঠান্ডায় চোখ দিয়ে জল বেরোচ্ছে। কিন্তু যে ঈশ্বর অশ্রু দিয়েছেন তিনি জানেন আমার চোখের জলের কারণ ঠান্ডা নয়। মোকেটের বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেল। খরগোশের স্টু আর অমলেট দিয়ে রাতের খাবার সেরেছে। মাকে দেওয়া কথা রেখেছে মোকেট। ভালো চাদর আর গরম কাপড় দিয়ে আমার বিছানা করে দিয়েছে। নিন, শুয়ে পড়ুন, কাল ভোর 4টায় বেরোতে হবে। যখন তুমি বলবে তখনই রওনা দেব। আমি জানি আপনার ঘুম খুব গাঢ়, সকালে হয়তো জল ঢেলে আপনার ঘুম ভাঙাতে হবে। বারবার ডাকলেও যদি না উঠি তাহলে তাই করো, দেখা যাক। তোমার কি ঘুমোনোর তাড়া আছে? কেন এত রাতে আমাকে নিয়ে কি করাতে চাইছো? ভাবছিলাম ছোটবেলার মতো যদি আমাকে একটা গল্প শোনাতে। আমি যদি মাঝরাত পর্যন্ত আপনাকে গল্প শোনাই তাহলে রাত 2টোয় আমায় ডেকে দেবে কে? আমাদের পুরুত মশাই? তা ঠিক। যাক, বুঝতে পেরেছেন। বিছানায় যাওয়ার 5 মিনিটের মাথায় মোকেট নাক ডাকা শুরু করলো। এপাশ ওপাশ করে আমার ঘুম আস্তে আস্তে 2 ঘন্টা। শিকারের আগে নির্ঘুম রাত কত যে কেটেছে। শেষ পর্যন্ত ক্লান্তির কাছে হার মানতে হলো। 4টের দিকে ঠান্ডায় ভেঙে গেল ঘুম। মুখে হাসি নিয়ে মোকেট আমার গায়ের চাদরটা সরিয়ে দিয়েছে। কি করছিলে মোকেট? ডেরাটা খুঁজে পাওয়া গেছে। নেকড়েটার? কে বার করলো? এই বুড়ো মোকেট। চমৎকার। কোথায় লুকিয়েছিল কল্পনাও করতে পারবেন না। 3 ওকের অঞ্চলে। তাহলে তো আমরা ওকে বাগে পেয়ে গেছি, আশা করি। কিন্তু ওকের জঙ্গল জায়গাটা জঙ্গল থেকে 100-5 দূরে একটা সমতল এলাকার মধ্যে অবস্থিত। সেখানে অনেক গাছ আর বনঝোপ আছে। বনরক্ষকেরা যাবে। ময়না, মিদে, ভেটা, লাফুইলে সেরা সব বন্দুকবাজদের খবর দেওয়া হয়েছে। মসিয়ে সাপতি, আপনি আর আমি ভ্যালু থেকে, লানি থেকে মসিয়ে হসদি, লেফ থেকে মসিয়ে দিথুনিল, আর মাঠ রক্ষীরা কুকুরদের সামলাবে। ধরা ওকে পড়তেই হবে, এতে কোনো ভুল নেই। আমাকে একটা ভালো জায়গা বেছে দেবে মোকেট? আপনাকে তো বলেইছি আপনি আমার সাথে থাকবেন, তবে সব কিছুর আগে বিছানা ছাড়তে হবে। আপনার অল্প বয়স বিবেচনা করে আগুনে কাঠ গুঁজে দিচ্ছি। তোমার অশেষ দয়া, কথাটা বলার সাহস পাচ্ছিলাম না। মোকেট কাঠ এনে আগুনে ফেললো। আমি দ্রুত তৈরি হয়ে নিলাম। আমাকে এত তাড়াতাড়ি তৈরি হতে দেখে মোকেটও অবাক হয়ে গেল।
এটা গলায় ঢেলেই রওনা হয়ে যাব আমরা। দুটো গ্লাসে হলুদ রঙের তরল ঢাললো। দেখেই বুঝতে পারলাম ওটা কি। মোকেট, তুমি তো জানো আমি ব্র্যান্ডি খাই না। একদম বাবার মতন। তাহলে কি নেবেন? কিছুই না। একটা কথা আছে, খালি বাড়িতে শয়তান বাসা বাঁধে। মাদামের আদেশ অনুযায়ী আমি আপনার বন্ধুকে গুলি ভরে দিচ্ছি, আপনি কিছু খেয়ে নিন। তাহলে এক টুকরো রুটি আর এক গ্লাস পিনেউলে নেব। পিনেউলে হচ্ছে এক প্রকারের ওয়াইন। জিনিসটা এমন জায়গায় বানানো হয় যেখানে ওয়াইন তৈরির কাঁচা মাল পাওয়া যায় না। এতে 3জন লোক লাগে, একজন খায় আর 2জন তাকে ধরে রাখে। আমার অবশ্য কোনো অসুবিধা হয় না। খাওয়া শেষ হতে দেখি মোকেটের কাজও শেষ। কি করছো মোকেট? আপনার গুলিতে ক্রস চিহ্ন এঁকে রাখছি। আপনি তো আমার পাশেই থাকবেন, একসাথেই গুলি ছুড়ব। চিহ্ন থাকলে কার গুলিতে নেকড়েটা মরল সেটা ভালো বোঝা যাবে। নিশানা সোজা রাখবেন। আমি প্রাণপণ চেষ্টা করব। এই যে আপনার বন্দুক, শিকারের জন্য তৈরি। কাঁধে নিন, চলুন বেরিয়ে পড়ি। 5টার মধ্যেই সভিনি যাওয়ার রাস্তায় সবাই মিলিত হলো। ঠিক হলো দূরত্ব বজায় রেখে 3 ওকের অঞ্চল নিঃশব্দে ঘিরে ফেলবো আমরা। সবাইকে খেয়াল রাখতে বলা হলো যাতে নেকড়েটা পালিয়ে না যায়। এর মধ্যে মোকেটের হাউন্ডগুলোকে সামনে রাখা হবে। সবাই যার যার অবস্থান নিয়ে নিল। আমার আর মোকেটের জায়গা পড়ল উত্তরের বনের দিকে। এলাকাটা ঘিরে ফেলার পর কুকুরগুলোকে ছেড়ে দিয়ে অপেক্ষা করতে লাগলো সবাই। বার দুয়েক ডেকে কুকুরগুলোও ঠান্ডা হয়ে গেল। এক পাও আর এগোয় না। কিপার বলল, মোকেট, এই নেকড়েটা মনে হচ্ছে বিশেষ ধরনের। হোকাডু ও টুম্বে তো নড়তেই চাইছে না। মোকেট জবাব না দিয়ে চুপ করে রইল। চায় না নেকড়েটার কাছে ওর অবস্থান ফাঁস হয়ে যাক। কিপার গাছে বাড়ি দিতে দিতে এগোলো। কুকুরগুলোও সাবধানে পেছন পেছন এক পা করে এগোতে লাগলো। ঘেউ ঘেউ না করলেও মাঝে মাঝে মৃদু গড়গড় করছে। হঠাৎ কিপারের চিৎকার শোনা গেল, আর একটু হলেই নেকড়েটার লেজ মারিয়ে দিয়েছিলাম, মোকেট খেয়াল রেখো। তখনই নেকড়েটা লাফ দিয়ে আমাদের মাঝ দিয়ে বিদ্যুতের মতো ছুটে বেরিয়ে গেল। বিশাল আকার ওটার, বয়সের কারণে সাদা হয়ে গেছে গায়ের রং। ঘুরেই ওটাকে লক্ষ্য করে দুটো গুলি ছুঁড়ে মারল মোকেট। আমি দেখলাম লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি দুটো বরফে নাক গুঁজেছে। গুলি করো, গুলি করো, আমাকে তাগিদ দিল মোকেট। তাক করে গুলি ছুঁড়লাম। নেকড়েটাকে দেখে মনে হলো কাঁধ কামড়ে ধরতে চাইছে। লেগেছে, ছেলেটা গুলি মেরেছে, ওটা লেগেছে। কিন্তু নেকড়েটা না থেমে মনা আর মিদে যেদিকে আছে সেদিকে ছুটে গেল। নেকড়েটা খোলা প্রান্তরে থাকতেই ওরা প্রথম গুলি ছুঁড়ল। ওটা জঙ্গলে ঢুকতে দ্বিতীয় দফা। কল্পনা করা কঠিন যে ওদের গুলি ফসকে গেছে। একটাও গুলি মিস না করে মনাকে 17টা পাখি পরপর শিকার করতে দেখেছি আমি নিজে। আর মিদেকে দেখেছি এক গাছ থেকে আরেক গাছে লাফ দিয়ে যেতে থাকা কাঠবিড়ালি গুলি মেরে পেরে ফেলতে। জঙ্গলে নেকড়েটা খুঁজতে গেল কিপাররা। একটু পরে ব্যর্থ হয়ে মাথা নাড়তে নাড়তে চলে এলো। এতক্ষণে বহু দূরে চলে গেছে ওটা। পালিয়ে গেছে, ওদিককার গাধাগুলো মিস করেছে। বলে কি লাভ, তুমি তো নিজেও মিস করেছ। কোনো একটা অশুভ ব্যাপার আছে এর মধ্যে। আমার না হয় মিস হলো, তাই বলে মনা 2বার মিস করবেন? এটা তো সম্ভব না, কিন্তু তাই ঘটেছে। মোকেট আমাকে বলল, কিন্তু আপনি গুলি লাগিয়ে দিতে পেরেছেন? তুমি নিশ্চিত? আমাদের জন্য ব্যাপারটা লজ্জাজনক। তবে আমার নাম মোকেট, এটা যেমন সত্যি, আপনি গুলি লাগিয়েছেন সেটাও সত্যি। আমার গুলি যদি লেগে থাকে তাহলে বরফে রক্ত থাকবে। এসো মোকেট, দেখে আসি। বলেই ছুট লাগালাম। দাঁত কিরমির করে পা দাপিয়ে মোকেট বলল, আর যাই করুন, দয়া করে ছুটবেন না, যতক্ষণ না পুরো ঘটনাটা পরিষ্কার হচ্ছে আমাদের সামনে। আমাদের এখন সাবধানে চলাফেরা করা উচিত। ঠিক আছে, চুপি চুপি সই, তবু চলো। মোকেট নেকড়েটার পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করলো। ছাপ হারানোর ভয় নেই, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমি কিন্তু অন্য জিনিস খুঁজছি। কি? 2-1 মিনিটের মধ্যেই জানতে পারবে। অন্য শিকারীরাও এসে আমাদের সাথে যোগ দিল। কিপার পরিস্থিতিটা তাদের কাছে ব্যাখ্যা করে বোঝালো। এদিকে আমি আর মোকেট পায়ের ছাপ পর্যবেক্ষণ করতে লাগলাম। বরফে গভীর হয়ে বসে গেছে ছাপগুলো।
অবশেষে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছলাম। দেখেছ মোকেট, আমার গুলিটাও লাগেনি। কিভাবে বুঝলেন? বরফে কোনো রক্তের দাগ নেই। তাহলে বরফে আপনার গুলির চিহ্নটা খুঁজে বার করুন। যেদিকে গুলিটা যেতে পারে সেদিকে এগোলাম। অনেকটা জায়গা জুড়ে ব্যর্থ অনুসন্ধান ছাড়িয়ে ফেলে এলাম। কিপারদের এগোবার ইঙ্গিত করে ঘুরে দাঁড়িয়ে আমাকে বলল মোকেট, বুলেট খুঁজে পাইনি, আমি পেয়েছি। তুমি পেয়েছো? আসুন আমার সাথে। বাকি শিকারীদের সাথে আমিও মোকেটের কাছে গেলাম। মিদে আর মনাও যোগ দিল। মোকেট ওদের দিকে তাকিয়ে বলল, কি খবর? দুজনেরই গুলি মিস হয়েছে। প্রান্তরের গুলি মিস করতে দেখেছি, কিন্তু জঙ্গলের গুলি ওগুলোও লাগাতে পারিনি। তোমরা নিশ্চিত? দুটো গুলি গাছের গুঁড়িতে পাওয়া গেছে। ভেটা বলল, বিশ্বাস হতে চাইছে না। একটা জিনিস কিন্তু দেখানোর আছে, যেটা বিশ্বাস করা আরও কঠিন হবে। কি? ওদিকে বরফের ওপর তাকাও। কি দেখতে পাচ্ছ? নেকড়ের পায়ের ছাপ। ডান পায়ের ছাপের দিকে খেয়াল করো। দেখতে পাচ্ছ একটা ছোট্ট ফুটো? কি বুঝলে? বিস্ময়ের শিকারীরা একজন আরেকজনের দিকে তাকালো। কি বুঝলে? আবার জিজ্ঞেস করলো মোকেট। অসম্ভব, অসম্ভব হলেও সত্যি। আমি প্রমাণ করে দেব বলে বরফে হাত ঢুকিয়ে দিল। একটুক্ষণ হাতরে একটা চ্যাপ্টার ছোট বুলেট বের করে নিয়ে এলো। এটা তো আমার গুলি, বললাম আমি। চিনতে পারছেন তাহলে? অবশ্যই, তুমিই তো চিহ্ন দিয়ে রেখেছিলে। কি চিহ্ন দিয়েছিলাম? ক্রুশ চিহ্ন। সবাই দেখেছেন? হ্যাঁ, কিন্তু এর ব্যাখ্যা কি? আর 10টা সাধারণ গুলি ফিরিয়ে দিতে নেকড়েটার কোনো সমস্যা হয়নি, কিন্তু ক্রস চিহ্ন আঁকা গুলি সে ফেরাতে পারেনি। আমি ওটাকে দেখেছি কাঁধ কামড়ে ধরার চেষ্টা করতে। শিকারীদের মাঝে নীরবতা নেমে এলো। আমি প্রশ্ন করলাম, কিন্তু তাহলে ওটা মরল না কেন? কারণ গুলিটা সোনা বা রূপো দিয়ে তৈরি নয়, আর ওই 2 ধাতুর তৈরি না হলে কোনো গুলির ক্ষমতা নেই শয়তানকে বা তার অনুসারীদের মারার বা তাদের চামড়া ভেদ করার। কেঁপে উঠে একজন কিপার বলল, মোকেট, তুমি নিশ্চয়ই ভাবছো না? তাই ভাবছি। আজ আমরা স্যাবট কারিগর থিবল্টের নেকড়ের মুখোমুখি হয়েছিলাম। সবাই একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো। 2-3 জন বুকে ক্রুশ আঁকলো। বোঝা যাচ্ছে সবাই থিবল্টের নেকড়ের গল্পটা জানে এবং মোকেটের সঙ্গে একমত। একা আমিই কিছু জানি না। অধৈর্য হয়ে প্রশ্ন করলাম, এই স্যাবট কারিগর থিবল্টের নেকড়ের ঘটনাটা কি? মোকেট একটু ইতস্তত করে জবাব দিল, জেনারেল বলেছিলেন আপনার বয়স 15 হওয়ার আগে যেন আপনাকে গল্পটা না বলি। আপনার বয়স তো 15 হয়েছে, তাই না? আমি গর্বে ফুটে বললাম, আমার 16 চলছে। তাহলে তো হয়েই গেল মসি আলেকজান্ডার। স্যাবট কারিগর থিবল্টের নেকড়ে হচ্ছে স্বয়ং শয়তান। কাল রাতে আপনি গল্প শুনতে চেয়েছিলেন না? হ্যাঁ। আমার সাথে বাড়ি চলুন, আজ আপনাকে একটা গল্পের মতো গল্প বলবো। শিকারী এবং কিপাররা মাথা নেড়ে যে যার পথ ধরল। আমিও মোকেটের সাথে ফিরে এলাম। তারপর মোকেট আমাকে যে গল্পটা বলল সেটাই আমি আপনাদের বলবো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন আজ এত বছর গল্পটা আমি বলিনি। আসলে এই গল্পটা আমার স্মৃতির এক মণিকোঠায় লুকিয়েছিল। 3 দিন আগে আবার খুঁজে পেয়েছি। কি থেকে যে আমি আপনাদের এই গল্পটা বলতে উৎসাহিত হলো তা বলতে পারছি না, তবে দেখা যাক আপনাদের ভালো লাগে কিনা। তাহলে বন্ধুরা, আজকের পর্বটা এখানেই শেষ হলো। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ বিদায় নিলাম। নমস্কার।